তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছো? Yes, sir. ওকে, আচ্ছা। আহ, আজকে আমাদের টপিক হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার। তোমরা অলরেডি এইসব টপিক সম্পর্কে তোমাদের ধারণা আছে। ক্রিস্টালোগ্রাফি কোর্সটা তোমাদেরকে পড়াইছিলেন Billah, sir. বিল্লা স্যার। আচ্ছা, সো ক্রিস্টালোগ্রাফি এবং অন্যান্য বিভিন্ন কোর্সে হয়তো তোমরা কোরিলেট করেছো এইসব টপিক গুলা। তারপর আমরা কোর্সের ডিপার পার্টে যাওয়ার আগে একটু এগুলা আলোচনা করা দরকার, কারণ আমাদের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে অনেক কিছু, অনেক প্রপার্টি ভ্যারিয়েশন। তো স্ট্রাকচারটা একটু ক্লিয়ার থাকা দরকার। তোমাদের আহ, এই লেকচারে যে সব টপিক গুলো দেখানো হচ্ছে তারা এই রেফারেন্স দুইটাতে তোমরা পেয়ে যাবা। দুইটা রেফারেন্সের নাম দেওয়া আছে, আমি স্লাইড তোমাদের পরে দিয়ে দিব। তো দেখো, আহ, এই টেবিলটা বিভিন্ন কোর্সে তোমরা দেখছো যে ক্রিস্টাল স্ট্রাকচারের টাইপ বিভিন্ন রকমের হতে পারে স্টোইকিওমেট্রির উপর ডিপেন্ড করে। ক্রিস্টাল স্ট্রাকচারের কিছু নেম দেয়া আছে, যেমন রক্সল স্ট্রাকচার, জিংব্লেন্ড স্ট্রাকচার, ফ্লোরাইড স্ট্রাকচার, পেরোক্সাইড, স্পিনাল স্ট্রাকচার। এগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলসে দেখবো। আহ, তোমরা যদি একটু খেয়াল করো, মোস্ট অফ দা crystal structure have a packing factor, atomic packing of FCC, simple cube আবার HCP। এই তিনটাই ম্যাক্সিমাম জায়গায় থাকে এবং তাদের কোঅর্ডিনেশন নাম্বার এখানে দেয়া আছে কিছু এক্সাম্পল সহ। আমরা একটু ডিটেলসে যাই। সরি, এখন দেখো, এখানে এটাই বলা আছে যে এফসিসি, সিম্পল কিউবিক অথবা এইচসিপি ক্লোজিং ক্লোজ প্যাকিং টাইপটাই বেশি দেখা যায় সিরামিকের ক্ষেত্রে। এবং তার মধ্যে দেখা যায় অ্যানায়নের সাইজটা যেহেতু বড়, অ্যানায়নটা মেইন প্যাক তৈরি করে এবং তার ইন্টারস্টিশিয়াল সাইড গুলোতে ক্যাটায়ন বসে। এক্সেপশন আছে, এক্সেপশন আমরা একটু পরে দেখবো। এটা হচ্ছে জেনারেল রুল, যেহেতু ক্যাটায়নের সাইজটা ছোট তারা ইন্টারস্টিশিয়াল সাইডে বসে। এখানে একটা ছবি দেওয়া আছে, সেটা হচ্ছে রক্সল স্ট্রাকচার বা সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার তোমরা জানো যে ইন্টারপেনিট্রেটিং এফসিসি। তার মানে আমি যদি লালটাকে ক্লোরিন ধরি, তাহলে এটা এফসিসি স্ট্রাকচার তৈরি করছে এবং এর অক্টাহেড্রাল সাইড গুলাকে ফিল আপ করছে হচ্ছে ক্লোরিন দ্বারা, সরি সোডিয়াম দ্বারা। আমরা যদি আলাদাভাবে তাদের স্ট্রাকচার দেখি, তারাও একটা এফসিসি তৈরি করছে, এই জন্য আমরা বলি ইন্টারপেনিট্রেটিং এফসিসি স্ট্রাকচার। আচ্ছা, হ্যাঁ বলো। স্যার ক্লাসটা একটু রেকর্ড করলে ভালো হতো। আচ্ছা, করছি। ক্লাউড সার্ভার মনে হয় একটু প্রবলেম হচ্ছে। স্যার শুধু সাদা স্ক্রিনেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি রেকর্ডিং দেওয়ার পর তোমার ক্লাউডের সাথে সার্ভার কানেক্টেড হচ্ছে আর কি, ক্লাউড সার্ভারের সাথে। তো এটা একটু প্রবলেম হচ্ছে, একটু হোল্ড করো। Okay, এখন দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। আচ্ছা, সো আমরা জানি হচ্ছে দুই ধরনের ইন্টারস্টিশিয়াল সাইট আছে, টেট্রাহেড্রাল সাইট এবং অক্টাহেড্রাল সাইট। এবং আমাদের ল্যাটিস স্ট্রাকচারটা কেমন, এফসিসি, এইচসিপি না কি ল্যাটিস স্ট্রাকচার আছে তার উপর ডিপেন্ড করে টোটাল টেট্রাহেড্রাল বা অক্টাহেড্রাল হোল বা সাইটের সংখ্যা কত হবে। এটা তোমরা সবাই জানো। আচ্ছা, এবং আরেকটা জিনিস জানো যে তোমার কোনো একটা অ্যাটম যদি ইন্টারস্টিশিয়াল সাইটে ঢুকতে চায় এবং তার ফর্মে থাকতে চায়, তাহলে স্নাগলি ফিটেড হইতে হবে, মানে অ্যাটলিস্ট টাচ করতে হবে অথবা কিছুটা এক্সটেন্ড করতে হবে অ্যাটম গুলাকে। আচ্ছা, এটা আমি একটু পরে দেখাচ্ছি তোমাদের। এবং দুইটা রুলস আছে যখন অক্টাহেড্রাল হোল গুলা অ্যাভেলেবেল থাকবে এবং এটা সাইড গুলো ফিল আপ হবে। এখন কোন সাইড, টেট্রাহেড্রাল না অক্টাহেড্রাল, কোন সাইডটা ফিল আপ হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে রেডিয়াসের রেশিওর উপর।
ক্যাটায়ন এবং অ্যানায়নের রেডিয়াসের রেশিওর উপর, এবং কতগুলা সাইড অকুপাইড হবে সেটা হচ্ছে স্টোইকিওমেট্রির উপর, মানে টোটাল কেমিস্ট্রির উপর। আচ্ছা, এখানে কিছু ছবি আছে দেখো, সিম্পল কিউবিক, বডি সেন্টার, ফেস সেন্টার, টেট্রাহেড্রাল সাইড, অক্টাহেড্রাল সাইডের দেয়া আছে। এখানে তোমাদের ইন্টারস্টিশিয়াল সাইট গুলো দেখানো আছে, এগুলো অলরেডি তোমরা সবাই সবগুলাই জানো, তারপরে একটু রিভিশন করে নেয়া কোর্সটার শুরুর দিকে। একটা এফসিসি স্ট্রাকচারে অক্টাহেড্রাল সাইট কয়টা থাকে এটা তোমরা সবাই জানার কথা। এফসিসি তে একটা আর 12 3, মোট 4টা। চারটা, চারটা হচ্ছে অক্টাহেড্রাল সাইট, টেট্রাহেড্রাল হচ্ছে 8টা। ওকে, তো এখানে দেখানো হচ্ছে পজিশন গুলা। ওকে, টোটাল ছবিগুলো দেয়া আছে, এবং বাকিগুলা কিভাবে আসে সেটা এখানে দেখানো আছে নিচের ছবিগুলোতে। দেখো, আমরা এর আগে সেন্টারটা দেখেছি, এবং এজের গুলা কিভাবে হয় সেটা এখানে দেখানো আছে, এবং টেট্রাহেড্রাল সাইড গুলা কিভাবে হয় সেটা যদি আমরা 3 ডাইমেনশনালি দেখাইতে চাই তাহলে এই ছবিটা ফলো করলে হবে। এটা তোমরা জানো, তারপরে ওই স্লাইডটা দেখার সময় একটু দেখে নিও, কারো কোনো যদি প্রবলেম হয় আমার সাথে কন্ট্যাক্ট করে পড়ে। আচ্ছা, এখন আমরা মেইন জায়গায় আসি। রুলটা হচ্ছে আমাদের কোন একটা ক্রিস্টাল স্ট্রাকচারটা স্টেবল হওয়ার জন্য কিছু রুল মেনটেন করে। মোস্ট অফ দা ক্রিস্টাল স্ট্রাকচার এটার এই রুলগুলো ফলো করে। আচ্ছা, এই রুল এক্সপ্লেন করার আগে 5টা রুলস আছে। এর আগে হচ্ছে এর মেইন বেসিসটা কি। যেহেতু আমরা ধরে নিচ্ছি পজিটিভ এবং নেগেটিভ আয়ন গুলা দিয়ে প্যাকিং হচ্ছে, আমাদের মেইন পারপাসটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্সটাকে বাড়ানো এবং রিপালশন ফোর্সটাকে কমানো। এটা হচ্ছে মেইন গোল, যেন স্ট্রাকচারটা স্টেবল হয়। এখন আমরা দেখি ফার্স্টের রুলটা কি বলছে। ফার্স্টের রুলসটা হচ্ছে এরকম যে তোমার প্রত্যেকটা ক্যাটায়নের আশেপাশে কোঅর্ডিনেটেড পলিহেড্রন তৈরি হবে অ্যানায়নে, এবং ক্যাটায়ন অ্যানায়নের ডিস্টেন্সটা আমরা মেজার করব দুইটার রেডিয়াসের সাম দ্বারা, এবং তাদের কোঅর্ডিনেশন নাম্বার হবে তাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের রেডিয়াসের রেশিও দ্বারা। খুব সিম্পল একটা রুলস, যেটা তোমরা অলরেডি জানো। যখন কোনো একটা কিছুর বন্ড ডিস্টেন্স মাপতে চাই তাহলে এর সেন্টার থেকে আরেক সেন্টার পর্যন্ত মাপি, রাইট? জি স্যার। ডিস্টেন্স। এই ছবিটার কথা বলতেছিলাম। 3টা ছবি আছে দেখো। আমরা যদি চিন্তা করি, এই পাশেরটা কিন্তু সবচেয়ে বেশি স্টেবল, মাঝখানেরটা ক্রিটিক্যালি স্টেবল, মানে এর থেকে কম হলে আর স্টেবল হবে না, যেমন এখানে সে আনস্টেবল হয়ে গেছে। তো একটা মিনিমাম রেডিয়াসের রেশিও থাকতে হবে তোমার এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করার জন্য, যেটা আমরা এই টেবিলে দেখতে পারতেছি। এই টেবিলটা সবাই ধারণা থাকার কথা তোমাদের, এই টেবিলটা জি সম্পর্কে। স্যার, আমাদের ডেরাইভেশন করানো হয়েছিল করছে। হ্যাঁ, তোমরা এটা নিয়ে ম্যাথ তো করছো, বা এরকম কিছু ম্যাথ ছিল মনে হয় যে তোমাদের রেডিয়াস দেয়া জি থাকে, স্যার। তারপর হ্যাঁ তোমাদের গেস করতে। আচ্ছা, সো এই টেবিল সম্পর্কে তোমাদের সবারই আইডিয়া আছে। আমি জাস্ট একটা কোশ্চেন আছে আমার। আমরা বলতেছি যে 0.155 এর থেকে নিচে যদি হয় রেডিয়াস রেশিও তাহলে লিনিয়ার হবে, এর থেকে শুরু করে এর থেকে বেশি যদি হয় তাহলে ট্রায়াঙ্গুলার হবে, বাট একটা সার্টেন পয়েন্টে যে আবার টেট্রাহেড্রাল হয়ে যাচ্ছে হোলটা। কেন? আমার কোশ্চেনটা কি বুঝতে পারছো? আমরা বলতেছি যদি স্যার ক্যাটায়নটা অ্যানায়নের এত ভাগ হয় রেডিয়াসের, এর থেকে কম হয় তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 2 হবে, মানে দুইটা অ্যানায়নের মাঝখানে ক্যাটায়নটা বসবে। যদি এই রেঞ্জে হয় রেডিয়াসের রেশিওটা তাহলে ট্রায়াঙ্গুলার শেপে বসবে। এটা তো আমরা জানি, বাট কেন, এটা কি জানো? এটা তো স্যার স্টেবিলিটির সাথে রিলেটেড। হ্যাঁ, স্ট্যাবিলিটির সাথে অবশ্যই রিলেটেড। মানে এটা হচ্ছে তুমি যদি ফিজিক্যালি চিন্তা করতে চাও এটা আসলে কিভাবে হয়, এটা কি কেউ জানো? জি স্যার, মোটামুটি চেষ্টা করব। একটু বলো। রেগুলার কোঅর্ডিনেশনটার কোথায় চিন্তা করি, যদি হুম 0.015 এর যদি ক্যাটায়ন রেশিও ছোট হয় তাহলে ছোট হয়। তাহলে দেখা যাচ্ছে যদি 3টা অ্যানায়নের মাঝখানের গ্যাপে ক্যাটায়ন বসতে তার মধ্যে গ্যাপ থেকে যাচ্ছে, ফলে অ্যানায়ন অ্যানায়ন একদম টাচে লেগে গিয়ে এদের মধ্যে রিপালশন অনেক বেশি বেড়ে যাচ্ছে। সুতরাং 0.155 এর নিচে হলে এটাকে লিনিয়ার হওয়া ছাড়া কোনো গতি নেই, কেননা দুটো অ্যাটম পাশাপাশি থাকলে তো জাস্ট সরল রেখা দিয়ে যোগ করে লিনিয়ার, এর চেয়ে তো সহজে
মানে এর চেয়ে সিম্পল তার কোনো কম্বিনেশন সম্ভব না। তো এখন 0.225 এর চেয়ে যদি ক্যাটায়নের সাইজ বড় হয়ে যায় তাহলেও তো ট্রায়াঙ্গুলার স্টেবল হয়, সেটা না হয় টেট্রাহেড্রাল হয় কেন? এর ব্যাখ্যা হচ্ছে এই যে ট্রায়াঙ্গুলার তখন মনে করুন 2 to 5 যে সামান্য উপরে তখন কিন্তু ট্রায়াঙ্গুলার স্টেবল, কিন্তু তখন টেট্রাহেড্রাল তার চেয়ে আরো বেশি স্টেবল হবে এই জন্যই যে ট্রায়াঙ্গুলারে যথেষ্ট বড়সড় হয়ে ফিট হয়ে যাওয়ার কারণে একটা ক্যাটায়নের চারদিকে 3টা অ্যানায়ন এসে তার ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ব্যালেন্স করেছে। কিন্তু এখন যদি টেট্রাহেড্রালের মাঝখানে যদি মোটামুটি একটু ক্রিটিক্যাল স্টেবিলিটি জাস্ট একটু বড় হয় তাহলে একটা ক্যাটায়নের চারদিকে 4টা অ্যানায়ন চলে আসবে, এবং এর ফলে আমরা কিন্তু কুলম্বস ল থেকে দেখতে পাই যে 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই আর মানে এভাবে সাম করতে থাকলে দেখা যাবে যে চারপাশে একটা ক্যাটায়নের চারপাশে যত বেশি অ্যানায়ন থাকবে মানে রিপালশন তৈরি না করে ততই বেশি কিন্তু এটা স্টেবল হবে। ফলে যখন 0.225 এর চেয়ে একটু বেশি হয়ে গেল তখন ট্রায়াঙ্গুলার স্ট্রাকচারটা স্টেবল হওয়া সত্ত্বেও টেট্রাহেড্রালটা কিন্তু তার চেয়েও বেশি স্টেবল, কিন্তু আবার অক্টাহেড্রালটা আবার স্টেবল না। এক্স্যাক্টলি, হ্যাঁ। শোনো, এখন যদি তুমি এটাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করতে চাও তাহলে একটা জিনিস করতে পারো। আহ, এর আগের যে আমরা ছবিটা দেখলাম এখান থেকে এক্সপ্লেন করা পসিবল আসলে এটা কিভাবে হচ্ছে, যদি আমরা স্যার খুব বেশি না যেতে চাই। যেমন তুমি যদি একটা ট্রায়াঙ্গুলার এটার মাঝখানে যে স্পেসটা আছে, 3টা সিমিলার সাইজের ট্রায়াঙ্গুলার বলকে যদি একসাথে টাচ করে রাখো তাহলে মাঝখানে স্পেসটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে তুমি দেখবা এই স্পেসটার হচ্ছে রেডিয়াসটা এরকম আসে। 0.155 এটা হ্যাঁ, বোধহয় তার স্যার মানে হ্যাঁ, রুট ওভার 1.3333 মাইনাস হ্যাঁ, 1। সো মোটামুটি এরকমই আসে। সো আবার যদি তুমি একটা টেট্রাহেড্রাল হোলের কথা চিন্তা করো সেটার সাইজটা মোটামুটি এরকম আসে, তুমি এটা নেটে সার্চ দিলেও পেয়ে যাবে, এগুলো ম্যাথমেটিক্যাল প্রুফ আছে। এখন দেখো তুমি চিন্তা করো, আমরা এর আগে বলতেছিলাম যে মিনিমাম স্টেবিলিটি পাওয়ার জন্য বা ক্রিটিক্যালি স্টেবল হওয়ার জন্য হলেও টাচ করতে হবে সবগুলাকে অ্যাটলিস্ট। সো এর থেকে যদি তাহলে টাচ করে না এবং তারা স্টেবল হয় না। এখন দেখো, যদি 0.155 এর চেয়ে কম থাকে তাহলে আমি যদি তাকে ট্রায়াঙ্গুলারে বসাতে চাই তাহলে কিন্তু সে 3টা অ্যানায়নকে কখনোই টাচ করতে পারবে না, কারণ তার রেডিয়াসটা আমার যে ভিতরে যে ইন্টারস্টিশিয়াল হোলের রেডিয়াস তার থেকে ছোট হচ্ছে। সো এরা আনস্টেবল থাকতেছে ট্রায়াঙ্গুলার যদি আমি বসাইতে চাই। বাট যখনই আমি 0.155 এর রেডিয়াসের কোন একটা সাইজের অ্যাটম নিয়ে আসলাম তখন কিন্তু সে ক্রিটিক্যালি স্টেবল হইলো, এবং তাকে যদি তুমি সাইজটা বড় করতে থাকো দেখা যায় তার স্ট্যাবিলিটি বাড়তে থাকে আনটিল সে 0.225 হয়ে যায়, কারণ সে তখন আবার টেট্রাহেড্রাল হোল মানে 4টা অ্যাটমকে টাচ করে ফেলে। তো আমাদের এই ক্রাইটেরিয়াটা যদি আমি একটু মনে রাখি যে মিনিমাম টাচ করতে হয় এবং সে ততক্ষণ পর্যন্ত স্ট্যাবিলিটি বাড়তে থাকবে সে অন্য একটা অ্যাটমকে টাচ করার আগ পর্যন্ত। ক্লিয়ার? সো এই হোলের রেঞ্জটা এটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল হোলের শুরু, বাট এই লিমিটটা আপার লিমিটটা হচ্ছে এর কারণ তখন আবার টেট্রাহেড্রাল মানে 4টাকে টাচ করে ফেলে, জন্য এই লিমিটটা চলে আসছে। ক্লিয়ার? জি স্যার। তার মানে আলটিমেটলি এই যে এই টেবিলটার লেফট সাইডের যে লোয়ার রেশিও, এই লোয়ার রেশিওটা আসলে হচ্ছে এই টাইপের হোলের ভিতরের যে জায়গাটা আছে এটা যদি আমি সার্কুলার কোনো বল দিয়ে ফিল আপ করতে চাই তার মিনিমাম রেডিয়াস লেফট সাইডের অংশটুকু, এবং রাইট সাইডের অংশটা হচ্ছে তার পরবর্তী যে টাইপের হোল আছে তার মিনিমাম রেডিয়াস, মানে এটা হচ্ছে যেটা। সো আমি চাচ্ছি এই যে সিম্পল যে একটা আমরা এই ছবিটা সবসময় তোমরা দেখে আসছো 1-1 এর কোর্স থেকে দেখে আসছো যে ক্রিটিক্যালি স্টেবল হওয়ার জন্য মিনিমাম টাচ করতে হয়। জি স্যার। এই কন্ডিশনটা ফুলফিল করার জন্যই আসলে এই টেবিল। ক্লিয়ার? ইয়েস স্যার। এবং এই লেফট সাইডের গুলা যে হোলের সাইজ সেটা তোমার প্রুফ গুলা তোমরা নিজেরাও করে দেখতে পারো, অথবা তুমি যদি গুগলে নেটে একটু সার্চ দাও তুমি পেয়ে যাবে, এটা প্রুফ করা আছে। আচ্ছা, এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখানো আছে, এগুলো তোমরা আগেই করছো, সো এগুলা দেখানোর কিছু নাই, ক্যালিস্টারের বইয়ে আছে। ওকে, আচ্ছা আমরা সেকেন্ড রুলে আছি। সরি, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ভ্যালেন্সি প্রিন্সিপাল, সেকেন্ড রুলটাকে বলা হয়। এই প্রিন্সিপালটা হচ্ছে এরকম, আমরা পরের পেজে চলে যাই। দেখো এই রুলসটা হচ্ছে এরকম, আমরা বলতেছি ফার্স্ট রুলে বলছিলাম যে একটা ক্যাটায়ন তার আশেপাশে আয়নের পলিহাইড্রন তৈরি হয়, এটা বিভিন্ন শেপের হইতে পারে, সো এটা ট্রায়াঙ্গুলার হইতে পারে, টেট্রাহেড্রাল হইতে পারে, একটু আমরা আগে দেখলাম। এর মধ্যে যে বন্ডটা তৈরি হবে ইলেকট্রোস্ট্যাটিক বন্ড ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে, এই বন্ডের স্ট্রেংথটা কেমন হবে সেটাই এই রুলের মধ্যে দেখাচ্ছে।
এই বন্ডের স্ট্রেংথটা বলতেছে যদি ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে বন্ডটা আছে তার স্ট্রেংথটার অ্যামাউন্টটা হচ্ছে Z/V। জেড হচ্ছে ক্যাটায়নের চার্জ এবং ভি হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার। ওকে, এটা হচ্ছে প্রত্যেকটা বন্ডের স্ট্রেংথ। এখন এই রুলস এর মধ্যে আবার বলতেছে এটা যদি বন্ডের স্ট্রেংথ হয় তাহলে দেখা যায় টোটাল অ্যানায়নের যে কয়টা এরকম বন্ড আছে সবগুলার সামেশন হবে অ্যানায়নের যে চার্জ তার সমান। এটা ক্লিয়ার? তার মানে বলতে চাইছেন যে যে লোকালি ইলেকট্রনের চার্জ কনজার্ভ থাকবে সেজন্য কনজার্ভ থাকবে প্রত্যেকটা ইলেকট্রন নিউট্রালিটি মেনটেন করার জন্য। তুমি যদি একটু এক্সাম্পল দিয়ে তোমাকে দেখায়, যেমন তুমি লিথিয়াম অক্সাইড, ওকে, লিথিয়াম 1+ আর অক্সিজেন 2-। আমি যদি এর ইলেকট্রনের স্ট্রেংথটা বের করতে চাই, বলতে হচ্ছে ক্যাটায়নের চার্জ মানে 1 ডিভাইড বাই ক্যাটায়নের কোঅর্ডিনেশন নাম্বার 4, তার কত আসলো 0.25। এটা হচ্ছে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সে। এখন অ্যানায়নের কোঅর্ডিনেশন নাম্বার লিথিয়াম অক্সাইডের ক্ষেত্রে হয় 8। এখন 8 কে তুমি যদি এটাতে মাল্টিপ্লাই করো মানে অথবা সামেশন করো, 8টারে যদি এই স্ট্রেংথ যোগ করে দেখো তাহলে আসে কি 2, যেটা আমরা বলতেছি অ্যানায়নের চার্জের সমান। সো ইলেকট্রন নিউট্রালিটি মেইনটেইন করতেছে। প্রত্যেকটা যদি এভাবে করে দেখো সেমই আসবে। তার মানে এটা স্যার হচ্ছে আইডিয়াটা হচ্ছে মোটামুটি মোটামুটি এরকম, একটা লিথিয়ামের সাথে আহ, একটা লিথিয়ামের সাথে 4টা অক্সিজেনের কানেকশন রয়েছে, আর একটা অক্সিজেনের সাথে 8টা 8টা লিথিয়ামের লিথিয়ামের কানেকশন কানেকশন রয়েছে। আছে। তো এখন অক্সিজেনের চার্জ যেহেতু যেহেতু -2, তাহলে এই -2 এর 8/1 মানে হ্যাঁ 0.25 করে করে সে প্রত্যেকটা লিথিয়ামকে নিউট্রালাইজ লিথিয়ামকে করে করার জন্য নিচ্ছে। আবার হ্যাঁ আবার লিথিয়ামে যেহেতু চার্জ 1 এবং সে 4টার কানেক্টে আছে, সুতরাং সে প্রত্যেকটাতে সে নিজের চার্জের 4/1 মানে 0.25 করে হ্যাঁ প্লাস এই 0.25 করে দিচ্ছে। 0.25টাই হচ্ছে লিথিয়াম এবং অক্সিজেনের মধ্যে এদের যে মধ্যে বন্ড বন্ডটা আছে স্ট্রেংথ, তার এবং তারা ইকুয়াল এবং অপোজিট হয়ে যাওয়ায় বন্ডটা হ্যাঁ ইলেকট্রনিক্যালি নিউট্রাল। নিউট্রালাইজড হয়ে যাচ্ছে। ওকে হ্যাঁ স্যার। বাকিরা বুঝতে পারছো? জি স্যার। ওকে আচ্ছা, থার্ড রুলটা হচ্ছে যখন পলিহেড্রন তৈরি হচ্ছে আমরা বলতেছি যে একটা ক্যাটায়নের আশেপাশে পলিহেড্রন হয় অ্যানায়ন দ্বারা। এখন এই পলিহেড্রন তো অনেকগুলো হইতে পারে, কারণ অনেকগুলো ক্যাটায়ন আছে অনেকগুলো অ্যানায়ন আছে। তো এই পলিহেড্রন গুলার শেয়ারিং নিয়ে হচ্ছে থার্ড রুলটা। এখানে একটা রুল হচ্ছে একাধিক পলিহেড্রন যদি থাকে তাহলে তারা কখনো এজ অথবা ফেস এটা টাচ করতে চায় না। মানে তারা যদি শেয়ার করতে হয় কখনো এজ বা ফেসটাকে শেয়ার করতে চায় না, তারা চেষ্টা করে তাদের কর্নারটা শেয়ার করতে যদি করতেও হয়, কারণ এজ বা ফেস শেয়ার করলে তাদের স্ট্যাবিলিটি কমে। এখন আমরা একটু যাই এক্সাম্পলের দিকে যাই। দেখো এখানে দুইটা পলিহেড্রনের এক্সাম্পল দেয়া আছে। যদি তারা ফেস, এটা হচ্ছে পলিহেড্রনের সারফেস, এটা হচ্ছে একটা ফেস ধরতে পারি আমরা। যদি ফেস কে শেয়ার করে তাহলে দেখো মাঝখানে যে ক্যাটায়ন তাদের ডিসটেন্স অনেক কম, সো ক্যাটায়নের একটা রিপালশন ফোর্স হবে। যদি তারা এজ শেয়ার করে মানে একটা বর্ডার শেয়ার করে তাহলে তাদের ডিসটেন্স খুব কাছাকাছি। বাট তারা যদি একটা কর্নার শেয়ার করে তাহলে কিন্তু তাদের ডিসটেন্স আরো বেশি হচ্ছে। সো তারা প্রিফার করবে একদমই শেয়ার না করার জন্য। যদি শেয়ার করতে হয় তাহলে চেষ্টা করবে কর্নার শেয়ার করা যায় কিনা, যদি তাও পসিবল না হয় তাহলে এজ শেয়ার করা যায় কিনা, মানে যতটুকু পসিবল শেয়ার না করা, কারণ ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ফোর্সটা যতটুকু মিনিমাইজ করা যায়। ক্লিয়ার? ওকে এখন আমরা বললাম যে যদি পলিহেড্রন থাকে তাহলে তারা শেয়ার করতে চাবে না, এই রুলসটা বললাম। এখন যদি এরকম হয় যে একাধিক ক্যাটায়ন আছে, একাধিক টাইপ ক্যাটায়ন আছে, তখন কি হবে? প্রত্যেকটা ক্যাটায়নের তো আলাদা আলাদা ভাবে পলিহেড্রন তৈরি হবে না, রাইট? এটা হচ্ছে আমরা সেকেন্ড লতে বলছিলাম। তো এখন যদি এরকম হয় যে এই এই এক্সাম্পলটা চিন্তা করো, ক্যালসিয়াম টাইটানের ক্ষেত্রে যদি তোমার এরকম হয় যে ক্যালসিয়ামের আশেপাশেও অক্সিজেনের পলিহেড্রন আছে, টাইটেনিয়ামের আশেপাশেও পলিহেড্রন আছে,
আমি যদি যে এখানে রাইট সাইডের ছবিটা একটু খেয়াল করো, রেড বলগুলা যদি আমি অক্সিজেন ধরি, গ্রে গুলাকে টাইটেনিয়াম ধরি, তাহলে এই যেটা গ্রে এটা হচ্ছে টাইটেনিয়ামের আশেপাশে অক্সিজেনের পলিহাইড্রন, এবং গ্রিন পলিহাইড্রনটা হচ্ছে ক্যালসিয়ামের আশেপাশে অক্সিজেনের পলিহাইড্রন। সো বলতেছি যদি মাল্টিপল পলিহাইড্রন থাকে, মাল্টিপল টাইপ অফ ক্যাটায়নের, তাহলে যে হায়ার ভ্যালেন্সি আছে যার এবং লো কোঅর্ডিনেশন নাম্বার, তারা শেয়ার করবে না। ওকে, যাদের হায়ার ভ্যালেন্সি এবং লো কোঅর্ডিনেশন নাম্বার তারা চাবে যেন শেয়ার না করতে হয়। স্যার আপনার কাছে ক্যালসিয়াম টাইটানেটের ভেস্তা ফাইলটা আছে, ওটা যদি স্যার একটু প্লে করতেন হ্যাঁ, তাহলে আমি হয়তো তোমাদের বুঝতে পারতাম। দেখাবো, এটা দেখাবো। আগে রুলসটা ক্লিয়ার? জি স্যার। এখন যদি রুলস ক্লিয়ার হয়, তোমরা কি এখানে ছবিটা দেখতে পারতেছো? জি স্যার, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে যদি তোমরা খেয়াল করো, গ্রে কালার যেটা, গ্রে কালারের এর কিন্তু হচ্ছে তোমার কোঅর্ডিনেশন নাম্বার 6, এবং তোমার গ্রিন কালার যেটা, এটা এটা কোঅর্ডিনেশন 4। নাম্বার 4। তোমরা যদি ভ্যালেন্সির সাথে কোঅর্ডিনেশন নাম্বার ডিভাইড করে ক্যালকুলেট করে দেখো, তখন দেখা যায় যে এই টাইটেনিয়ামের যে ক্রাইটেরিয়াটা এরা শেয়ার করবে, বাট ক্যালসিয়াম যতটুকু সম্ভব শেয়ার করবে না। তুমি যদি একটু খেয়াল করো, গ্রে কিন্তু এই কর্নারটা শেয়ার, এই যে গ্রে, ওকে, বাট গ্রিন কিন্তু কোনো জায়গায় কিছু শেয়ার করে নাই। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, বোঝা যাচ্ছে? কিছু কিছু অ্যাটম দেখে মনে হচ্ছে হচ্ছে এর সাথে একাধিক গ্রিনও শেয়ার হয়েছে, মানে কর্নার, আর একাধিক গ্রেও শেয়ার হয়েছে দেখে মনে হচ্ছে। না, গ্রিন কর্নার শেয়ার হয় নাই। তোমরা যদি একটু ঘুরে দেখো, গ্রিনের কোনো গ্রিন শেয়ারিং নেই। গুলার আশেপাশে সব গ্রে দেখো। আশেপাশে সব গ্রে, গ্রে গ্রে শেয়ার করছে, বাট গ্রিন গ্রিন কখনো শেয়ার করে নাই। গ্রিনের স্যার পার্ট এই যে থাকতে পারে। উপরেরটা, উপরে তো মনে হচ্ছে না, এই যে উপরেরটা হচ্ছে আসলে বাইরে চলে আসছে, এটা আসলে অন্য একটাই হবে। তোমার এই যে এই আচ্ছা সার্ফেসটা মনে হচ্ছে শেয়ার করছে, বাট এটা আসলে ইউনিট সেলের বাইরে। মানে এই সফটওয়্যারটাতে যখন দেখাইছে, ওরা হচ্ছে কোনো কিছু ফাঁকা রাখে নাই, কোনো আইদার কোনো একটা সার্ফেসে দিয়ে দিছে। তোমরা এটা বাদ দাও, তোমরা ভিতরে খেয়াল করো, মানে কমপ্লিট পলিহেড্রনটা খেয়াল করো, এই কমপ্লিটটা ইউনিট সেলের ভিতরে কোনো গ্রিনের সাথে কোনো গ্রিনের শেয়ারিং নাই, বাট গ্রে এর সাথে শেয়ারিং আছে। ওকে, এটা দেখে বোঝা যাচ্ছে? yes sir। গ্রে গ্রে গুলো একটা একটার সাথে শেয়ার করছে, কিন্তু গ্রিন গুলো একে অন্যের সাথে শেয়ার করছে না। শেয়ার করতেছে না, কারণ আমাদের ক্রাইটেরিয়া ছিল হচ্ছে যার ভ্যালেন্সি এবং কোঅর্ডিনেশন নাম্বার, এটা ডিভাইড করলে যার যত বেশি আসবে তারা শেয়ার করতে চাবে না। টাইটেনিয়াম গুলো এদের মধ্যে শেয়ার করছে না, কিন্তু ক্যালসিয়াম গুলো করছে। টাইটেনিয়াম শেয়ার করছে, গ্রে গুলো টাইটেনিয়াম। সরি, স্যার অন্য কোনো ক্রিস্টালোগ্রাফিক অ্যাঙ্গেল থেকে দেখানো যেত? আমি তোমাদের ম্যাটেরিয়াল প্রজেক্টের এই লিংকটা তোমাকে দিয়ে দিব। জুমেই দিয়ে দিন। হ্যাঁ, ম্যাটেরিয়াল প্রজেক্ট, তোমরা এই ইয়ে ঢুকলেই হবে। এই সফটওয়্যার, এই ওয়েবসাইট নিয়ে কারো কোনো আইডিয়া আছে? ম্যাটেরিয়াল প্রজেক্ট, জি স্যার, yes sir কিছুটা আগে আইডিয়া আছে। ম্যাটেরিয়াল দেখেছি। প্রজেক্টে যে বেরিয়াম টাইটানেট, ক্যালসিয়াম টাইটানেট যে কোনো কিছু দিয়ে সার্চ দিলেই তোমরা এই স্ট্রাকচারটা পেয়ে যাবে। অথবা যদি তোমরা অন্য কোনো ফাইলে দেখতে চাও, তাহলে এখানে সিআইএফ ফাইল, ক্রিস্টালোগ্রাফিক ইনফরমেশন যে ফাইলটা, সেটা ডাউনলোড করবা। ডাউনলোড করে ভাস্ট ভেস্তা যে কোনো কিছুতে ওপেন করতে পারবা। ক্লিয়ার? অথবা ওকে তোমরা স্যার। এখানেও দেখতে পারবা। এখানে সব ধরনের ক্রিস্টাল স্ট্রাকচারের মোটামুটি কনফিগারেশন দেয়া আছে। লাস্ট হচ্ছে রুল অফ পার্সিমনি। এটা আর কিছুই না, এখানে বলছে তোমার যত রকমের কনস্টিটিউয়েন্ট থাকুক না কেন, স্ট্রাকচারটা চেষ্টা করবে যত সিম্পল ফরম্যাটে থাকা পসিবল। যদি একাধিক স্পেসিমেন থাকতে পারে, অনেক ধরনের এলিমেন্ট থাকতে পারে, বাট স্ট্রাকচার চাবে
যতটুকু পসিবল সিম্পল ফর্মে যাওয়ার, এবং এই জিনিসটাই যেন রিপিটেটেড ইউনিট হিসেবে কাজ করে, মানে ইউনিট সেলটাকে যত বেশি সিম্পল রাখা যায়, আর কিছু না। যেমন একটা এক্সাম্পল যদি দেখো, এখানে একটা টাইটেনিয়াম বেরিয়াম কপার অক্সাইড, একটা অক্সাইড সুপার কন্ডাক্টর আছে, যেখানে 4টা ডিফারেন্ট এলিমেন্ট আছে। সো এই 4টা ডিফারেন্ট টাইপের এলিমেন্ট কিন্তু বিভিন্ন ফরম্যাটেই থাকতে পারতো, বাট তারা আসলে এইরকম একটা অ্যারেঞ্জমেন্টে থাকে, যেটা সিম্পলেস্ট বলা। ওকে, এটা আসলে একটা জেনারেল রুল, যে যতটুকু পসিবল সে স্ট্রাকচারে থাকতে চেষ্টা করে। স্যার অক্সিজেনের পলিহেড্রন গুলো কি স্যার এই টার্কুইজ কালার দিয়ে বোঝানো হয়েছে? সেটা আবার বলো। অক্সিজেন হচ্ছে রেড কালার। তাহলে স্যার কেবলমাত্র পলিহেড্রা জাস্ট এক ধরনেরই দেখানো হয়েছে, কেন বাকিগুলো দেখানো হয়নি? এখানে তোমাকে পলিহেড্রন দেখানো হয়েছে একটাই, ওটা কপারের গুলা। হ্যাঁ। এখানে দেখানো হয়েছে একটা, আসলে কমপ্লিট সব পলিহেড্রন গুলো দেখানো হয় নাই, সিম্পল স্ট্রাকচারটা বোঝানো হয়েছে। এই প্রত্যেকটা পলিহেড্রনের কর্নার গুলোতে হচ্ছে অক্সিজেন আছে এবং ভিতরে একটা করে কপার আছে। তুমি যদি আঁকতে চাও তাহলে কিন্তু এই অক্সিজেন গুলো দিয়েও পলিহেড্রন আঁকা পসিবল, বাট এটা তোমার সিম্পলিসিটির জন্য এখানে দেখানো হয়েছে এভাবে। ক্লিয়ার? আর স্যার মোটামুটি তোমাদের যে রেফারেন্স বইটা দিছি ওটা একটু ডিটেলসে পড়লে হয়তো ক্লিয়ার হয়ে যাবে, ওইখানে তোমার রুলসটা একটু দেখে নিও। এবং এরপরে আরেকটা লেকচার আমরা শুরু করব আজকে। আচ্ছা, এই লেকচারের কন্টিনিউয়েশন। সো আমরা ফার্স্টের স্লাইডটাতে দেখছিলাম হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রাকচারের টাইপ থাকতে পারে, AX AX2 অথবা AM BN OP, মানে একাধিক যদি এলিমেন্ট থাকে তখন আমরা এগুলোকে স্পিনাল স্ট্রাকচার বা পেরোক্সাইড স্ট্রাকচার বলতেছি। বেরিয়াম টাইটানেটও, আমরা ক্যালসিয়াম টাইটানেট যে এক্সাম্পল দিলাম, এটা অনেকটা এই টাইপের একটা স্ট্রাকচার। এর আগে আমরা পড়ছি হচ্ছে স্ট্রাকচার গুলো ফর্ম করার জন্য যে রুলস আছে সেই রুলস গুলো আগে দেখলাম। এখন আমরা একটু দেখব কি ধরনের স্ট্রাকচার হইতে পারে এবং তাদের স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স গুলা কি। আচ্ছা, সিলিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে সবচেয়ে সিম্পল একটা স্ট্রাকচার, যেটাকে সিম্পল কিউবিক বলতেছি আমরা। এবং তুমি যদি রেডিয়াসের রেশিও চিন্তা করো তাহলে হচ্ছে আমাদের যে ক্রাইটেরিয়া ছিল কোঅর্ডিনেশন 8 হওয়ার, সেটা ফুল করছে, তো সিম্পল কিউবিক স্ট্রাকচারে ফরম্যাটে বসতেছে। রক্সোল স্ট্রাকচার বা সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার, যার টাইপ হচ্ছে AX, মানে তাদের স্টয়কিওমেট্রিক রেশিও হচ্ছে 1, কোঅর্ডিনেশন নাম্বার 6, কারণ তুমি যদি রেডিয়াসের রেশিও তৈরি করো তাহলে হচ্ছে 0.5 এর উপরে, মানে আমাদের যে ক্রাইটেরিয়া ছিল রক্সোল স্ট্রাকচারে সেটা ফুলফিল করে। সিমিলার অনেক ধরনের এক্সাম্পল এখানে দেয়া আছে রক্সোল স্ট্রাকচারে কি কি আরো কি কি সিরামিকের স্ট্রাকচার এটা ফলো করে, এটাও সিম্পল জিনিস। আচ্ছা, জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার, এটা একটু জানতে হবে। জিঙ্ক সালফাইড 2 ধরনের স্ট্রাকচার ফলো করে, একটা হচ্ছে উডসাইড স্ট্রাকচার মানে হেক্সাগোনাল স্ট্রাকচার, আর একটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার কিউবিক। আমরা জানি এফসিসি তে 8টা অক্টাহেড্রাল সাইড আছে, রাইট? জি স্যার। তো জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচারে দেখা যায় যেহেতু আমাদের স্টয়কিওমেট্রি হচ্ছে 1:1, রাইট? দুইটারই চার্জ হচ্ছে 2, তো স্টয়কিওমেট্রি হচ্ছে mx, এই স্টয়কিওমেট্রি ফলো করে। এখন তোমরা একটা এফসিসি স্ট্রাকচারে কর্নারে যারা বসে বা অ্যানায়ন, যদি আমি এখানে চিন্তা করি, অ্যানায়ন টোটাল আছে 4টা, সব কর্নার মিলে একটা এবং 6টা ফেস মিলে হচ্ছে 3টা, টোটাল 4টা। তো স্টয়কিওমেট্রি যদি ফুলফিল করতে হয় তাহলে ক্যাটায়নের সংখ্যা 4টা হইতে হবে। এবং আমরা রেডিয়াসের রেশিও যদি দেখি তাহলে এর রেডিয়াসের রেশিও হচ্ছে 0.34, তার মানে এরা টেট্রাহেড্রাল সাইডে বসবে। এখন টেট্রাহেড্রাল সাইড আছে হচ্ছে 8টা, বাট আমাদের স্টয়কিওমেট্রি মেনটেন করার জন্য ক্যাটায়ন লাগে 4টা, এজন্য তারা টেট্রাহেড্রাল সাইড 4টা ফুলফিল করে আর বাকি 4টা ফাঁকা থাকে। এখন এই 4টা এমন একটা অ্যারেঞ্জমেন্টে থাকতে হয় যেন তারা নিজেদের থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকে।
সেটা যেভাবে করা যায় অল্টারনেটিং টেট্রাহেড্রাল সাইট ফুলফিল করে। নিচের দুইটা যদি একটু দাঁড়াও, আমি যদি এটাকে এক্স সরি এটাকে যদি আমি এক্স এক্সিস ধরি, এটা ওয়াই এক্সিস, উপরেরটাকে যদি আমি জেড এক্সিস ধরি, এবং নিচের দুইটা টেট্রাহেড্রাল সাইড যদি এরকম হয় যে তারা এক্স এবং ওয়াই প্লেনের মাঝামাঝি ডায়াগোনাল বরাবর যে থাকে, তাহলে উপরেরটা হবে ঠিক তার 90 ডিগ্রি বরাবর যে প্লেনটা গেছে, এই বরাবর যে অক্টাহেড্রাল টেট্রাহেড্রাল সাইড আছে সেই দুইটায়, মানে নিচে যে দুইটা ফুলফিল করছে তার উপরে দুইটা ফাঁকা থাকবে, এবং নিচে যে দুইটা ফাঁকা ছিল এখানে এবং এখানে, তার উপরেরটা ফুলফিল করবে। এটাই তো ম্যাক্সিমাম ডিস্টেন্স মেনটেন করার ওয়ে। আর কোনো ওয়ে আছে? দেখতে তো পাচ্ছি না স্যার। না স্যার। তুমি আর যে কোনো ভাবে অ্যারেঞ্জ করো, চারটা একটা আরেকটার থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকতে পারবে, এটাই ম্যাক্সিমাম ডিস্টেন্স মেনটেন করার ওয়ে। তোমরা অন্যভাবে ট্রাই করে পারো। তো এই জন্যই জিঙ্ক ব্লেন্ডের স্ট্রাকচারটা এরকম হয় যে অল্টারনেটিং টেট্রাহেড্রাল ফুলফিল করে, এবং টেট্রাহেড্রাল সাইড ফুলফিল করার কারণ হচ্ছে রেডিয়াসের রেশিও, যেটা আমরা এর আগেই দেখলাম। এগুলো তোমরা হয়তো আগেও পড়ছো, তো আমরা একটা আবার রিভাইজ করতেছি। ফ্লোরাইড স্ট্রাকচার, ফ্লোরাইড স্ট্রাকচার হচ্ছে এর স্টোইকিওমেট্রি m/x2 mx2। সো এখানে আমাদের যে অ্যানায়নটা আছে, অ্যানায়নটা দ্বিগুণ হবে। সো এখানে ক্যাটায়ন যেহেতু কম্পারেটিভলি কম, সো ক্যাটায়নটা কর্নারের অ্যাটমগুলা ফুলফিল করবে, এবং তার মধ্যে যে ইন্টারস্টিশিয়াল সাইট যার সংখ্যা বেশি এবং তার দ্বিগুণ, যেহেতু এফসিসি ফুলফিল করতেছে তার মানে 4টা হচ্ছে কর্নারে আছে, মানে ক্যাটায়ন 4, সো 8টা টেট্রাহেড্রাল সাইট তারা ফুলফিল করলেই হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আগেরটা 4টা ছিল, এখন তোমার 8টা দরকার। ওকে স্যার। ওকে, এটা খুব সিম্পল। এন্টিফ্লোরাইড আর জাস্ট অপোজিট। এখানে হচ্ছে M2X এই স্টোইকিওমেট্রি ফলো করতেছে, আগেরটা ছিল MX2। সো বুঝতেছো যে অ্যানায়নের জায়গায় ক্যাটায়ন হবে, ক্যাটায়নের জায়গায় অ্যানায়ন হবে। এখানে লিথিয়াম মানে ক্যাটায়ন বেশি, তার মানে ক্যাটায়ন যদি বেশি হইতে হয়, এরা হচ্ছে টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল সাইড 8টা আছে, এবং অক্সিজেন বাইরের কর্নার গুলা বা মেইন যে ল্যাটিসটা এফসিসি ল্যাটিসটা জেনারেট করবে, বাকি সবকিছু সেম। ওকে, ওকে স্যার। ওকে, আচ্ছা। লাস্ট একটা স্ট্রাকচার আজকে দেখবো, সেটা হচ্ছে কোরান্ডাম স্ট্রাকচার। এফসিসি বিসিসি এগুলাতে টেট্রাহেড্রাল বা অক্টাহেড্রাল সাইডটা কিন্তু আঁকা বা চিন্তা করাটা খুব ইজিয়ার, বাট হেক্সাগোনালের টেট্রাহেড্রাল বা অক্টাহেড্রাল সাইড কোথায়, এটা কি কেউ বলতে পারবা? হেক্সাগোনাল স্যার টেট্রাহেড্রালটা বের করা যায়, কিন্তু অক্টাহেড্রালটা বের করা অনেক ঝামেলার। বা টেট্রাহেড্রাল বা অক্টাহেড্রাল কয়টা আছে সেটা বলতে পারবা? অক্টাহেড্রাল কয়টা, টেট্রাহেড্রাল কয়টা? টেট্রাহেড্রাল তো স্যার 1 2 টেট্রাহেড্রাল 6টা, কিন্তু অক্টাহেড্রালটা ক্যালকুলেট করাটা একটু ডিফিকাল্ট। না, যদি তুমি কমপ্লিট হেক্সাগোনাল ধরো, মানে 6টা সেগমেন্ট মিলে যেটা, জি স্যার। তাহলে অক্টাহেড্রাল হবে যে কয়টা অ্যাটম আছে তার সমান। এখানে অ্যাটম কয়টা আছে? উপরে 1টা 2 3 4, উপরে হচ্ছে উপরে হচ্ছে ব্ল্যাক গুলা ধরো না, শুধু ফাঁকা গুলা ধরো। উপরে হচ্ছে সব মিলে 6টা। 6টা হেড্রাল হবে 6, এবং টেট্রাহেড্রাল হবে 12টা। এটা কিভাবে সেটা আমি বলতেছি, তার আগে কোরান্ডাম স্ট্রাকচারটা কি সেটা বলে দিই। টেট্রাহেড্রাল সাইড যে কয়টা আছে, সরি অক্টাহেড্রাল সাইড যে কয়টা আছে, তার 1/3, তার মানে 4টা অ্যালুমিনিয়াম দ্বারা ফিল হবে। যদি অ্যালুমিনা যেটাকে কোরান্ডাম বলি, এই স্ট্রাকচারটাই এই নাম থেকেই আসছে। তো অ্যালুমিনার ক্ষেত্রে যেটা দেখা যায় যে অক্সিজেন তোমার মেইন এইচসিপি স্ট্রাকচারটা তৈরি করে, তার 6টা অক্টাহেড্রাল সাইড থাকার কথা, তার 2/3 মানে 4টা, কালো যদি চিন্তা করো এখানে 4টা আছে,
এই চারটা ফুলফিল করে এবং প্লাস সাইন দিয়ে এমটি সাইনগুলা এমটি হোলগুলা দেখানো হচ্ছে, সেটা ফাঁকা থাকে। এটা হচ্ছে কোরান্ডাম স্ট্রাকচার। যদি তুমি ক্রোমিয়াম অক্সাইড, ক্রোমেট বা আয়রন অক্সাইড এর ক্ষেত্রেও চিন্তা করো, সিমিলারই হবে, জাস্ট অ্যালুমিনিয়ামের জায়গায় আয়রন চলে আসবে। আচ্ছা, এখন আমরা আসি অক্টাহেড্রাল বা টেট্রাহেড্রাল কিভাবে 6টা বা 12টা হয়। এই খেয়াল করো, তুমি যদি টপ কর্নারের লেফট সাইডের ছবিটা চিন্তা করো, তাহলে একটা অক্টাহেড্রাল সাইড দেখানো আছে। অক্টাহেড্রাল হওয়ার জন্য কি হয়, একটা বেস মানে সেন্ট্রাল পার্ট যেটা একটা প্লেন তৈরি করে, উপরে একটা থাকে, নিচে একটা থাকে, যারা হচ্ছে প্রত্যেকটার সাথে কানেক্টেড, রাইট? Yes, sir. এটাই তো অক্টাহেড্রাল। এখন হেক্সাগোনালের উপরে হচ্ছে 6 কর্নারে 6টা অ্যাটম, মাঝখানে একটা অ্যাটম, মানে আমি যদি পার্শিয়াল গুলো হিসাব বাদ দেই, কেউ সিমিলার, এবং মাঝখানে ভিতরে 3টা অ্যাটম থাকে, হেক্সাগোনাল ক্লোজ প্যাক যেটা এইচসিপি আমরা বলি। এখন এখানে তোমার বেজ লাইনটা তৈরি করে হচ্ছে এই যে মাঝখানে যে তুমি 3টা অ্যাটম বলছো তার 2টা এবং কর্নারের 2টা, এটা মিলে হচ্ছে একটা বেজ লাইন, মানে সেন্ট্রাল বেজ লাইনটা। এবং উপরের টপ সারফেসের যে মাঝখানে সেন্ট্রাল অ্যাটম এটা, এবং পাশের এর পাশে যে আরেকটা এইচসিপি ইউনিট সেল আছে তার মাঝখানে যে কোনো একটা অ্যাটম, এটা মিলে হচ্ছে একটা। তুমি যদি এইভাবে চিন্তা করো, উপরে কি 6টা সেগমেন্ট আছে না, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, Yes, sir. রাইট? সো 6টা সেগমেন্টে এভাবে 6টা তৈরি করতে পারবা এভাবে, রাইট? নিচেও 6টা তৈরি করতে পারবা, তাহলে হইলো 12টা। বাট এর তো হাফ কন্ট্রিবিউট করছে এটা, হাফ করছে অন্যটা, রাইট? পাশেরটা শেয়ারিং। জি স্যার। যদি এভাবে শেয়ার করো তাহলে দুইটাকে তুমি যদি হাফ করে ফেলো তাহলে কিন্তু 12/2 6 হয়ে যাচ্ছে, যেটা তুমি এই ছবিতে দেখতে পাও দুইটা কিভাবে শেয়ার করে করতেছে। নিচে ক্লিয়ার? ছয়টা কিভাবে হলো বুঝতে পারছো? জি স্যার। তো এই 6টা একটু টাফ চিন্তা করা। তুমি যদি এই 6টা বের করতে পারো তো এখানে 12টা ইজিলি বের করতে পারো। এটা হচ্ছে একটা, যদি এটা একটা হয়, নিচে সেগমেন্ট আছে 6টা, উপরে সেগমেন্ট আছে 6টা, এবং এর টোটালটাই ভিতরে ইউনিট সেলের ভিতরে টোটালটাই আসছে। তো এখানে কোনো শেয়ারিং এর কোনো কোশ্চেন নাই। তুমি যদি ওইভাবে চিন্তা করো তাহলে এখানে কিন্তু 12টা হয়ে যাচ্ছে। Yes, sir. এটাই জি স্যার। ক্লিয়ার সবাই? ওকে স্যার। আচ্ছা, আজকে এ পর্যন্তই। আমরা হয়তো নেক্সট রুটাইল স্ট্রাকচার, পেরোভস্কাইট স্পিনাল স্ট্রাকচার এগুলা দেখে নেক্সট ক্লাসে হয়তো আমরা স্ট্রাকচার এগুলার টপিক শেষ করে ফেলবো। ওকে, কার কোশ্চেন? রেফারেন্স বইগুলোর কোন চ্যাপ্টার্স থেকে নেওয়া হয়েছে ওটা কি জানা যাবে না, মানে জাস্ট খুঁজে দেখলেই পেয়ে যাব? দাঁড়াও, আমি তোমাদের চ্যাপ্টার এখানে লিখে দেওয়ার কথা, আমি একটু দেখতেছি। স্ট্রাকচার তো স্ট্রাকচারে আলাদা দেখবার চ্যাপ্টার দেয়া আছে Yes. বইয়ের, এটা ইজিলি পেয়ে যাবা। যেগুলা একটু প্রবলেমেটিক সেগুলার হচ্ছে স্ট্রাকচার সহ পেজ নাম্বার সহ দেয়া থাকে স্লাইডে, সমস্যা নেই। Okay, যদি sir. কোনো রেফারেন্সে তোমার ফুল চ্যাপ্টার না পড়তে হয় তাহলে কত থেকে কত পেজ পর্যন্ত এই টপিকে কভার করবে সেটা আমি লিখে দিই। Okay, sir. ওকে, তাহলে সব কোনো কোশ্চেন না থাকলে সোমবার তোমাদের ক্লাস আছে, দেখা হবে। ওকে, ভালো থাকো তাহলে।